হ্যালো 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 মাধ্যমিকের সকল স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। এর আগে আমরা যে পেজ নম্বর যে এটা করেছিলাম, টেস্ট পেপারটি করেছিলাম, সেটা 844 ছিল, ঠিক আছে। তো 844-এরটা করে নিয়েছি। তারপরে এখন যেটা হবে সেটা হচ্ছে 825 পেজের আমরা এগুলো করব, প্রশ্নগুলো করব। সেই একইভাবে আমরা ভৌত বিজ্ঞানের পার্টগুলো করব এবং তার সংক্ষিপ্ত এবং 2 মার্কের কোশ্চেন পর্যন্ত আমরা করব, ঠিক আছে। তারপরে হচ্ছে লং কোশ্চেনগুলো দেওয়া হবে পরপর করে। সো প্রথম কোশ্চেন যেটা আছে, দেখো, মেরুজ্যোতি বায়ুর কোন স্তরে দেখা যায়, ঠিক। তো আমাদের বইতে আছে মেরুজ্যোতি বায়ুর কোন স্তরে দেখা যায়। তো আমরা এটা কী করবো, আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়, ঠিক আছে। তারপর নিচের কোনটি আর এর মান নয়। আর এর মান, আর মানে আর কি হয়ে যায়, আর হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো সার্বজনীন গ্যাস ধ্রুবক কী হয়ে যায়, সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা তো জানি 8.314 জুল পার কেলভিন পার মোল। তো এটা তো হবে। তারপর 0.082 লিটার এটিএম, এটাও তো হচ্ছে। এবার আমাকে একটাতে ক্যালোরি দেওয়া আছে। তো ক্যালোরি আমাকে বুঝতে হবে যে 1 জুল সমান কত ক্যালোরি হয়ে যায়, এক ক্যালোরি সমান কত জুল হয়ে যায়। সো 1 ক্যালোরি আমি যদি বলি সেটা হয়ে যায় 4.2 জুল, 4.2 জুল হয়ে যায়। তাহলে তুমি দেখো, আমি যদি একে ক্যালোরিতে পরিবর্তন করতে চাই, ক্যালোরিতে পরিবর্তন যদি করতে চাই, তাহলে জুলকে 4.2 দিয়ে ভাগ করে দিলে প্রায় আমি কিন্তু সেই ক্যালোরিটা পেয়ে যাব। সো 8.31কে 4.2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে প্রায় 2-র কাছাকাছি ভ্যালু আসবে। তো এখানে আমার কাছে আছে 1.99 আর 9.8 ক্যালোরি, 9.8 কিলো ক্যালোরি আছে। তো 1.99টাই কিন্তু হয়ে যাবে, তুমি ভাগ করে দেখো 1.99 ভ্যালুটা হয়ে যাবে, ঠিক আছে। সো 1.99 ক্যালোরি, সেটাকে তুমি যদি 1.99কে আমি যদি 4.2 দিয়ে গুণ করে ফেলি তাহলে কিন্তু 8.314-এর কাছাকাছি পাবো। তাহলে আমার যেটা হবে না সেটা হচ্ছে সিটা হবে না, সিটা কোনো আর এর মান নয়। তাহলে এ মান হচ্ছে বিও মান হবে, আর সিটা হবে না, ডিটা হবে। তার মানে আমাদের উত্তর কোনটা মান নয়, সিটা হচ্ছে আর এর মান নয়, ঠিক আছে। সি হচ্ছে আর এর মান নয়। তারপরে প্রশ্নতে যাই। তারপর বলছে কঠিন পদার্থের আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটি হলো। তো 1.4-এর কোশ্চেন করা হচ্ছে। 1.4 বলছে কঠিনে আলফা বিটা গামা। তো আলফা লিখছি, বিটা হয়ে যায় 2 আলফা আর গামা হয়ে যায় 3 আলফা, গামা হয়ে যায় 3 আলফা। তাহলে এদের যদি অনুপাত নেওয়া হয় আলফা বিটা আর গামা, তাহলে হয়ে যাবে 1:2:3, মানে আলফা 2 আলফা আর 3 আলফা, আলফাগুলো কেটে যাবে, 1:2 এটা হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমরা কি করে করব, সো আলফা ইকুয়ালস টু 2 বিটা, আলফা ইকুয়ালস টু 3 গামা, এটা তো হবে না। তাহলে অপশানগুলো দেখি একটু ঠিক করে। সো অপশানগুলো যদি খেয়াল করে দেখা হয়, প্রথমটা কি দেওয়া আছে, 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা। 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা যদি হয়ে যায়, বিটা ইকুয়ালস টু 2 আলফা হচ্ছে, দেখো 3 বিটা ইকুয়ালস টু, প্রথম অপশান চেক করছি, 3 বিটা ইকুয়ালস টু 6 আলফা, তাহলে বিটা ইকুয়ালস টু হয়ে যাবে 2 আলফা, তো প্রথমটা কারেক্ট। আর 6 আলফা ইকুয়ালস টু 3 গামা, 6 আলফা ইকুয়ালস টু 3 গামা লেখা আছে, 2 গামা লেখা আছে, 6 আলফা ইকুয়ালস টু 2 গামা, তাহলে দেখো চেক করে নেব। তো 2 গামা ইকুয়ালস টু 6 আলফা, তাহলে 2 যদি কেটে যায় 3 আলফা হয়ে যাবে, তো গামা ইকুয়ালস টু 3 আলফা। তাহলে প্রথম অপশানটাই কারেক্ট হবে, অপশান এ ইজ দি কারেক্ট ওয়ান, অপশান এ কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। অপশান এ কারেক্ট। চলো তারপরে এগোচ্ছি। তারপরে প্রশ্ন কি বলছে, মোটর গাড়ির চালকের পেছনে যানবাহন দেখার জন্য ব্যবহৃত দর্পণটি কী হয়ে যায়।
মোটর গাড়ি চালক রেয়ার ভিউ মিরর, যে কোনো বাইক বা যে কোনো গাড়ির যে পেছনের দিকে দেখার জন্য যে দর্পণটি ব্যবহার করা হয় সেটা কী হয়ে যায়, সমতল তো হয় না, উত্তল হয়, অবতল হয় না, উত্তল হয়। তো উত্তলে সবসময় কী হবে, সমশীর্ষ দেখাবে, উত্তলে সবসময় অসৎ প্রতিবিম্ব দেখাবে, আর অনেকটা দৃষ্টিক্ষেত্র জুড়ে দেখাবে, সেই জন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। অনেকটা দৃষ্টি মানে পেছনের অনেকটা বেশি জায়গা জুড়ে কিন্তু দেখায় ওই দর্পণ, সেই জন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করব। ঠিক, তারপরে প্রশ্ন হলো গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায়, ক্ষুদ্র উন্মেষ বলতে কি বোঝাবে। ঠিক, সো যে কোনো গোলীয় দর্পণ যদি হয়, যে কোনো গোলীয় দর্পণ যদি হয়, এটা যদি গোলীয় দর্পণ, অবতল দর্পণ, তাহলে উন্মেষ কি হয়ে যায়, এ কত বড় কত বড় আকারের হচ্ছে দর্পণ। ঠিক আছে, তো এইটা আমাদের উন্মেষ হয়ে যায়। তো বলছে এই উন্মেষ কত কম হতে হবে, মানে কত ডিগ্রি কোণ তৈরি করবে। ঠিক আছে, তো গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ কোনো থেকে যদি আমরা যদি রশ্মি যায়, সেই রশ্মি কী হবে, কত ডিগ্রি থেকে কম হলে আমরা বলতে পারি সেই দর্পণটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ। তো থিটা কি হয়ে যাবে, 10 ডিগ্রির থেকে যদি কম হয়ে যায়, 10 ডিগ্রির থেকে যদি কম হয়ে যায়, তাহলে আমরা সেটাকে ক্ষুদ্র উন্মেষ বলতে পারি। ঠিক আছে, মানে যেখান থেকেই আমি বস্তু রাখি না কেন 10 ডিগ্রি কোণ তৈরি করবে, 10-এর থেকে কম হতে হবে, তাহলে আমরা 10-এর থেকে কম যদি হয় তাহলে কি বলবো, ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ বলবো। ঠিক আছে, তারপরেই করছি, কোনো পরিবাহের মধ্য দিয়ে একই সময় ধরে পূর্বের তুলনায় দ্বিগুণ প্রবাহ মাত্রা পাঠালে উৎপন্ন তাপ একই থাকবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে। তো দেখো, আগে একটা কারেন্ট যাচ্ছিল তড়িৎ প্রবাহ আই, তো যে তাপ শক্তি হচ্ছিল সেটা I² RT হয়ে যায়, I² RT। তাহলে সমানুপাতিক তাপ শক্তি I² হচ্ছে, কারণ এর রোধও আমি বদলাচ্ছি না, সময়ও একই থাকছে, শুধু কারেন্ট যেটা হয়েছে সেটা কি করেছে, সেটা ডবল করে দেওয়া হয়েছে। তাহলে এখন আই এর জায়গায় 2I এর হোল স্কোয়ার হবে, তাহলে দেখতে পাচ্ছি 4I² হচ্ছে, মানে আগের থেকে 4 গুণ বেশি হয়ে যাচ্ছে। ঠিক, তো 4 গুণ হবে। এর পরের প্রশ্ন হচ্ছে যে 1.8 240 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ কত হবে। তো একটা কোনো বাতি আছে, দোকানে আমি গিয়ে বললাম যে 60 ওয়াটের একটা বাল্ব দাও, তো 60 ওয়াট আর সেটার বিভব 240 ভোল্টেজের বিভব প্রভেদের সঙ্গে সেটাকে ব্যবহার করা হবে, সেই জন্য 240 60 ওয়াট, তার মানে 240 ভোল্ট যদি বিভব প্রভেদ দেওয়া হয় তাহলে 60 জুল পার সেকেন্ড কিন্তু ও ব্যয়িত করবে। ঠিক আছে, তাহলে আমি এটাকেই কাজে লাগাই, যে ক্ষয় করবে শক্তিটা, সেই শক্তি ক্ষয় 60 হবে, মানে P = V²/R। ঠিক, তো শক্তি কত, পিটা কত, পি হচ্ছে 60 আর ভি হচ্ছে 240-এর স্কোয়ার, আর সেখান থেকে আমরা আর পাবো। ঠিক, 60 ওয়াট 60 জুল পার সেকেন্ড ব্যয়িত করবে যদি ভোল্টেজ 240 হয়, তাহলে সবসময় আমরা আর বের করার সময় V²/P করতে পারি, V²/P মানে 240² 240² করলে কত আসছে দেখা যাক। সো আর = 240 × 240/60, তো 6 4 তো 24 4 96, 4 4 16, 960 ওম। তো আর যেটা হয়ে যাবে 960 ওম হয়ে যাবে, দেখা যাক 960 ওম আছে কিনা, 960 ওম আছে কিনা একটু দেখে নিই। তো 960 ওম আছে, অপশান বি। তো তোমরা সলিউশনটা দেখে নাও, 960 ওম, এইটা হচ্ছে পুরো সলিউশন। ঠিক আছে, তো সবসময় আর বের করার সময় আমরা কি করব, আর = V²/P করে নেব। ঠিক আছে, রেটিং বলা হয় কে, V²/P করে নেব আমরা, যেই ভিটা দেওয়া আছে 240² দেওয়া আছে 60 ওয়াট। তো যে কোনো বাল্বের যদি রোধ চায় সেটা আমরা এইভাবে বের করব। ঠিক আছে, চলো তারপরের কোশ্চেনে যাচ্ছি। তারপরে কোশ্চেন কি আছে, তারপরে কোশ্চেন হচ্ছে যে আমাদের এটা কি হলো, তাহলে 960 হলো আমাদের 1.8। নিচের কোন রশ্মির কণা ধর্ম মানে না, মানে তরঙ্গ ধর্ম মানে। ঠিক আছে, সো আলফা, বিটা, গামা আর হচ্ছে কোনোটি নয়। ঠিক আছে, তো আলফা,
বিটা আর গামা, এদের মধ্যে আলফা একটি কণা, এটা একটি কণা হয়, এর ভরও আছে, এর ভরও আছে, চার্জও আছে, আধানও আছে। কণাও বিটাও একটি কণা হয়, কণার স্রোত। আর গামা কি হয়ে যায়, একটি রশ্মি হয়, গামা রশ্মি। মানে আলফা কণা, বিটাও কণা, গামা হচ্ছে একটি তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তার মানে গামাই কি করে, মানে না, কোন ধর্ম মানে না, কণার ধর্ম মানে না। ঠিক আছে, তো গামা কণার ধর্ম মানে না। তারপরে কোশ্চেনে যাই, নিচের কোন ধর্মটি, আচ্ছা এটা কেমিস্ট্রি পাইরো প্যাকিং, আচ্ছা সমবায়, এখানে সব কেমিস্ট্রি। এবার আমি এটাতে যাচ্ছি, খতে যাচ্ছি, বিভাগ খতে যাচ্ছি। এলপিজি এর তাপন মূল্য 50 কিলোজুল পার গ্রাম বলতে কি বোঝো? তো তাপন মূল্য মানে কি হচ্ছে, যে 1 গ্রাম আমি যদি এলপিজি ব্যবহার করি তাহলে আমরা 50 কিলোজুল শক্তি কিন্তু পাবো। 50 তাপন মূল যেটা হচ্ছে 50 কিলোজুল পার গ্রাম। 1 গ্রাম এলপিজি আমরা যদি দাহন করি তাহলে সেখান থেকে যে তাপ শক্তি পাবো, সেই তাপ শক্তি আমরা কত পাবো, 50 কিলোজুল শক্তি পাবো। সো 1 গ্রাম এলপিজিকে দাহন করলে 50 কিলোজুল শক্তি আমরা এর থেকে পেতে পারি, এটা বললেই হবে। তারপরে কোশ্চেন হচ্ছে 2.3, P1 ও P2 চাপে, যেখানে P1 বেশি হচ্ছে P2 থেকে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার লেখচিত্র অঙ্কন করো। পরম উষ্ণতার লেখচিত্র, P1 P2 চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ও পরম উষ্ণতা। ঠিক কি বলছে, কোনো একটা নির্দিষ্ট ভর আছে এবং পরম উষ্ণতার লেখচিত্র তৈরি করতে হবে। P1 ও P2 চাপে P1 বেশি, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার লেখচিত্র অঙ্কন করো। চলো, তো একে কেমন করব, ধরে নাও P1 চাপ আছে আর P2 চাপ আছে, এই দুটো চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, মানে P1 একটি ধ্রুবক আর P2 একটি ধ্রুবক। তো P ধ্রুবক রেখে আমি গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার লেখচিত্র আঁকতে চাইছি। তো পরম উষ্ণতার P যদি ধ্রুবক থাকে তাহলে চার্লসের সূত্র, তো চার্লসের সূত্র যদি হয়ে যায় V সমানুপাতিক পরম উষ্ণতায়, মানে চার্লসের সূত্র এটা ছিল, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক হয়, তার পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে আমি এখান থেকে V সমানুপাতিকটি, তার মানে V হচ্ছে কোনো KT, এর যদি আমি গ্রাফ ড্র করি তাহলে কি হবে, সরল রেখা হবে, কারণ V সমানুপাতিকটি হচ্ছে y ইকুয়াস টু mx। তোমরা ছোটো ক্লাসে এখন বুঝবে না, তো সমানুপাতিক যদি হয় তাহলে সরল রেখা হয়, এটুকুই শুধু মনে রাখো, সমানুপাতিক হলে সরল রেখা। তাহলে আমি এখান থেকে P যদি থাকে, ধ্রুবক থাকে, তাহলে V সমানুপাতিক T, P ধ্রুবক আছে, তো একটা কি হবে এরকম, কারণ T ইকুয়াস টু পরম উষ্ণতা যদি 0 হয়ে যায় কেলভিনে, 0 হলে আয়তনও 0 হবে। ঠিক একটা এটা হবে, আর একটা আমি অন্য দিয়ে আঁকছি এরকম। এবার কথা হচ্ছে কোনটা P1 হবে কোনটা P2 হবে। P1 আর P2 হচ্ছে বেশি, P1 হচ্ছে বেশি দেওয়া আছে P2 থেকে। তো আমি বুঝবো কি করে যে সবুজটা P1 নাকি লালটা P1? দেখো কি করছি, তো আমি কি করছি, যে কোনো একটা দাগে এরকম দেখছি, তো যে কোনো একটা জায়গায় আমি যদি দেখি তাহলে এই জায়গাটায় দেখো আর এই জায়গাটা দেখো, এই জায়গা আর এই জায়গায়, ঠিক। তো টিকে আমি ধ্রুবক রেখে দিয়েছি, নীল যেটা আছে সেটা ধ্রুবক। তো টিকে যদি ধ্রুবক রেখে দিই, এইখানে ভিটা আর এখানে ভি, ঠিক। সো টি ধ্রুবক আছে, ভি বেশি হবে এখানে, এই ভিটা এটাকে যদি আমি 2 বলি, এটাকে 1 যদি বলি, ঠিক আছে, তাহলে দেখো পি হচ্ছে ভির হচ্ছে P2 হবে এটা কোনো, আর এটা হবে P1, ঠিক। আমি এখন জানি না কোনটা কি, তো যার আয়তন বেশি হবে তার নিশ্চয়ই চাপ কি হবে, কম হবে।
যার আয়তন বেশি তার চাপ কম, মানে কমটা কি হবে এখানে হবে। তো কোনটা কম আছে? P2টা কম আছে। মানে আমি দুটো জিনিস মেলাচ্ছি একসাথে, দেখো দুটো জিনিস। যে বুঝতে পারছে না আরেকবার বলছি, যে বুঝতে পারছে না আরেকবার বলছি। কি বললাম? যে আমি টিতে একটা দাগ টেনে নিয়েছি, তার মানে আমি টিকে ধ্রুবক বানিয়ে দিয়েছি। এবার আমি দেখছি V1 আর V2। এবার আমি দেখছি V1 V2কে দেখছি। আমি V1 V2 লিখছি না, ছেড়ে দাও, V1 V2 লিখছি না, আমি ভি আর ভি ড্যাশ লিখছি। তো আমি একটা জিনিস বুঝতে পেরেছি, ভি ড্যাশ হচ্ছে বেশি হচ্ছে, ভি ড্যাশ হচ্ছে ভির থেকে বেশি হচ্ছে, ভি ড্যাশ ভির থেকে বেশি, এটা নয়, ভির থেকে বেশি। সো ভি ড্যাশ যদি বেশি হয় তাহলে ওর যে চাপটা আছে সেই চাপটা কি হবে? কম হবে, কারণ চাপ কম হলে ভি বেশি হবে, তাহলে কম চাপেরটা এইখানে হবে। তো কম চাপ কোনটা? P2, তাহলে এটা নিশ্চয়ই P2 আর এটা P1। ঠিক আছে, তো নিচেরটা P1 আর ওটা P2 হয়ে যাবে। তাহলে ফাইনাল গ্রাফ যদি আমি ড্র করি তাহলে কি হয়ে যাবে দেখো, তাহলে একদম ফাইনাল আমি যদি ড্র করি তাহলে এরকম আঁকবো, এই এই দুটো লাইন যাবে, ওপরেরটা P2 হবে, নিচেরটা P1 হবে। P2টা কি হবে? কম হবে P1 এর থেকে। এটা T আর এটা V। তো এইভাবে করে গ্রাফটা আমাদের কিন্তু হবে। ঠিক আছে, যারা বুঝতে চাইছে বুঝে নাও, যারা মুখস্থ করতে চাইছো মুখস্থ করে নাও। ঠিক আছে, চলো তারপরের প্রশ্ন। আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? সো আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে তরলের বৈশিষ্ট্য হবে ওর নিজস্ব বৈশিষ্ট্য। মানে কোনটি হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যেটা হবে সেটা হবে তরলের বৈশিষ্ট্য, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কেন? কারণ আপাত প্রসারণ গুণাঙ্ক মানে কি, যে কন্টেনারে যে পাত্রেতে আমরা জল রেখেছি সেই পাত্রের ওপরে নির্ভর করে আপাত প্রসারণ। ধরে নাও পাত্রটাই নিজে খুব বেশি হচ্ছে, বড় করে প্রসারণ বেশি করে প্রসারণ হচ্ছে, তখন কিন্তু আপাতন প্রসারণ আলাদা আলাদা হয়ে যাবে। ধরে নাও একই তরলে আমি একটিকে অন্য কিছুতে নিয়েছি আর একটাকে এভাবে নিয়েছি। তো দুটো, এটা একটা বোতল আর এটা একটা গ্লাস। তো দুটো গ্লাসের যে হবে, গ্লাসের মানে পাত্রের যে প্রসারণটা হবে সেটা দুটো ক্ষেত্রে আলাদা হবে। কিন্তু প্রকৃত প্রসারণ যেইটুকু জল আমি নিয়েছি, যেইটুকু জল নিয়েছি তার প্রকৃত প্রসারণ দুটো ক্ষেত্রেই কিন্তু একই হবে। তো যেটা তরলের বৈশিষ্ট্য, নিজস্ব বৈশিষ্ট্য, সেটা হবে প্রকৃত প্রসারণ। তো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপরে এগোচ্ছি। সত্য মিথ্যা। 4 ডিগ্রির ওপরে জলের ব্যতিক্রম প্রসারণ দেখা যায়। 4 ডিগ্রির ওপরে জলের ব্যতিক্রম প্রসারণ, অ্যাকচুয়ালি 0 থেকে 4 ডিগ্রির মধ্যে কিন্তু প্রসারণটা দেখা যায়। 0 থেকে 4 ডিগ্রির মধ্যে ব্যতিক্রম প্রসারণটা দেখা যায়। কেন? 0 থেকে 4 ডিগ্রির মধ্যে আমি যদি আয়তন দেখি, সেই আয়তন কমার জায়গায় কি হয়? বেড়ে যায়। সেই আয়তন কমার জায়গায় বেড়ে যায়। অ্যাকচুয়ালি এরকম হয় গ্রাফটা, ঠিক গ্রাফটা এমন হয়। ঠিক আছে, মানে এমন হবে, এইটা কি হবে? 4 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে 0 থেকে 4 ডিগ্রি উষ্ণতা আমি কমিয়েছি, উষ্ণতা কমালে আয়তন কমার কথা ছিল, কিন্তু আয়তন না কমে আয়তন বৃদ্ধি হচ্ছিল। তার মানে 4-এর ওপরে যদি হয়, এই জায়গাটা 4-এর ওপরে, তাহলে কিন্তু ব্যতিক্রম প্রসারণ দেখা যাবে না। 4-এর ওপরের যে কোনো তাপমাত্রায় কী হবে? ও ব্যতিক্রম নয়, ও যেভাবে অন্য কোনো তরল যেভাবে পরিবর্তন প্রসারণ ঘটে একই রকম হয়। তাহলে এইটা আমরা কি করব? এটা আমাদের মিথ্যা হয়ে যাবে। মিথ্যা। কেন মিথ্যা? কারণ 4-এর নিচে যদি হয় তখন প্রসারণটা ব্যতিক্রম দেখা যায়। ঠিক আছে, 2.6 দেখো, দূরবীক্ষণ যন্ত্রে কোন দর্পণকে প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়? দূরবীক্ষণ যন্ত্রে কোন একে প্রতিফলন হিসেবে ব্যবহার করা হয়? প্রতিফলক হিসেবে। তো আমরা এটা যেটা লিখব সেটা হয়ে যাবে আমাদের অবতল দর্পণ। এটা যেটা হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে? অবতল দর্পণ। কিভাবে অবতল দর্পণ? তো এরকম দূরবীন থাকে, তো সেই দূরবীনে এইখানে অবতল দর্পণ লাগানো থাকে, এই যে এটা অবতল দর্পণ, আর এখানে দেখার জন্য, আমাদের চোখে দেখার জন্য এখানে। তো এইখানে প্রতিফলন হয়ে এখানে আর একটা দর্পণ থাকে, সেই দর্পণ থেকে আলো কি হয়? ওর মধ্যে ঢোকে। ঠিক এখান থেকে এই আলো এভাবে করে ঢোকে। তো এই যে যেটা আছে,
এইটা হচ্ছে আমাদের প্রতিফলক। তো সেই প্রতিফলকটা কি হয়ে যায়, অবতল দর্পণ হয়ে যায়। তো দূরবীক্ষণ যন্ত্রে কোন দর্পণকে প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়, অবতল দর্পণকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগো। দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে কি ধরনের লেন্স ব্যবহার করতে হয়? দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে কি ধরনের লেন্স ব্যবহার, প্রথম কথা দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির যে থাকে সেটা কেমন থাকে, এরকম রে যায়, এরকম রশ্মি যায়, রশ্মি গিয়ে পেছনে চলে যায়, পেছনে গিয়ে মেশে। ঠিক আছে, তার মানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমাকে এগিয়ে নিয়ে আসতে হবে। ঠিক, এগিয়ে নিয়ে আসতে হলে আমাকে ক্ষমতা বাড়াতে হবে। তো ক্ষমতা যদি বাড়াতে হয়, যে দর্পণ যে ধরনের লেন্স আগে থেকে আছে সেই ধরনের লেন্স আমরা ব্যবহার করব, তবেই বাড়বে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, আমরা যেটা ব্যবহার করব সেটা কি হবে, আমাদের উত্তল লেন্স হয়ে যাবে। তো উত্তল লেন্স আমরা ব্যবহার করব। যদি আমাদের হয়ে যায় হর্ষদৃষ্টি যেটা হয়, সেটাতে আমরা কি করব, আমরা অবতল ব্যবহার করব, অবতল লেন্স। তো এখানে উত্তল লেন্স হয়ে যাবে। তো আমাদের উত্তর যেটা হবে এখানে উত্তল লেন্স। চলো তারপরে 2.8, 18 ডিগ্রি উষ্ণতায় তামার রোধাঙ্ক হয়ে গেছে 1.78 10⁻⁶ ওম পার সেমি। এর অর্থ কি হচ্ছে, এর মানে কি, এর মানেটা কি আমাকে বলে দিতে হবে। তো বলা হচ্ছে যে 18 ডিগ্রি উষ্ণতায় তামার রোধাঙ্ক এটা হয়ে যায় রো, হচ্ছে দেওয়া আছে আমাকে। তো রোধের সঙ্গে কি সম্পর্ক, আর ইকুয়ালস টু রো এল বাই এ। তার মানে রোধাঙ্ক হয়ে যাবে আর এ বাই এল। মানে এটা রোধাঙ্ক অ্যাকচুয়ালি হয়ে যাবে, এলকে যদি 1 নিয়ে নিই, 1 যদি সিজিএসে হয় তাহলে সেন্টিমিটার, ক্ষেত্রফল নেব 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আর ইকুয়ালস টু কী হয়ে যাবে, রো হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে রোধাঙ্ক মানে হচ্ছে যে রোধাঙ্ক এমন একটি রোধ, কোনো পরিবাহী একক দৈর্ঘ্যের একক প্রস্থের পরিবাহীর মধ্য দিয়ে যে রোধ সৃষ্টি হয় সেটাকে আমরা রোধাঙ্ক বলবো। ঠিক, তো কি বলছে, কোনো রোধ যদি থাকে, সেটা যদি 1 সেন্টিমিটার হয়, তার প্রস্থচ্ছেদ যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে যে রোধ প্রদান করবে সেটাকে আমরা রোধাঙ্ক বলবো। ঠিক আছে, তো তাহলে 1.78-এ আমরা কি লিখব, 2.8-এ আমরা কি লিখব, যে এখানে আমরা লিখে নাও যারা লিখতে চাইছো, কোনো একক সেন্টিমিটারে কোনো 1 সেমি রোধের মধ্য থেকে 1 সেমি দৈর্ঘ্যের পরিবাহীর 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ হতে চায়, তাহলে যে রোধ হবে সেই রোধ 1.78 × 10⁻⁶ ওম হবে। ঠিক, তাহলে আমি এটাকে এভাবে লিখব। তো এখানে আমি লিখে ফেলেছি, দেখো 1 সেমি দৈর্ঘ্য ও 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহীর রোধ যদি 1.78 10⁻⁶ ওম হয়, তাহলে আমরা বলবো 18 ডিগ্রি উষ্ণতায়, তাহলে আমরা কি বলবো, সেটা তার রোধাঙ্ক বলবো। ঠিক আছে, তারপরে একটি ওহমীয় পরিবাহীর নাম লিখো। একটি ওহমীয় পরিবাহী কপার হয়ে যাবে, অ্যালুমিনিয়াম হয়ে যাবে, সিলভার হয়ে যাবে, রূপো। ঠিক আছে, চলো তারপরে প্রশ্ন হচ্ছে 2.10, কোনো মৌল তেজস্ক্রিয় হওয়ার কারণ কি? কোনো মৌল তেজস্ক্রিয় এই জন্য হয়ে পড়ে, সেই মৌলের মধ্যে থাকা কণাগুলি, প্রোটন, ইলেকট্রন বা নিউট্রন, তাদের যে শক্তি হবে, সেই মৌলের যে শক্তি হবে সেই শক্তি খুবই বেশি হবে। তো যেই তেজস্ক্রিয় মৌলের শক্তি সবসময় খুব বেশি হয়, তাই তারা অস্থির হয়ে পড়ে। সেই অস্থির থেকে সুস্থির হওয়ার জন্য তাদেরকে তেজস্ক্রিয় হতে হয়, এবং তারা আলফা কণা, বিটা কণা এবং গামা কণার নির্গত করতে শুরু করে। ঠিক,
সো অথবা দিয়ে একটি কোশ্চেন দিয়েছে, একটি তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা বিটা কণা নির্গত হলে উৎপন্ন নতুন মৌলটির সাথে পুরনো মৌলটির কীরূপ সম্পর্ক দেখা যাবে। আলফা কণা যদি বেরিয়ে যায়, আলফা কণা বেরিয়ে গেলে হিলিয়াম 2+ বেরিয়ে যায়। হিলিয়াম 2+ মানে ওই মৌলটাই কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। ঠিক আছে, হিলিয়াম 2+, তাহলে আগের যে মৌল ছিল সেই মৌলর থেকে অন্য মৌলের সৃষ্টি হয়ে যায়, সেই মৌল থেকে অন্য মৌলের সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, তারপরে বিটা কণা যদি নির্গত হয়, বিটা কণা, আলফা কণা নির্গত হলে মৌল আলাদা হয়ে যায়, নতুন মৌল তৈরি হয়ে যায়, কারণ হিলিয়াম 2+ বেরিয়ে যায়। হিলিয়াম 2+, মানে হিলিয়ামের যেটা হবে 2 আর এই পাশে হবে 4, মানে এর যে প্রোটনের সংখ্যা 2 আর এটা হচ্ছে ভর সংখ্যা 4 হয়ে যায়, তো দুটো প্রোটন কিন্তু কমে যায়। আলফা কণা নির্গত হয়ে গেলে মেন যে প্রাথমিক যে মৌল আছে সেই মৌল থেকে দুটো প্রোটন কমে যায়। ঠিক আছে, তারপর বিটা কণা নির্গত হলে কি হয়ে যায়, বিটা কণা নির্গত হলে, বিটা মানে একটি ইলেকট্রন নির্গত হয়ে চলে যায়, একটি ইলেকট্রন হচ্ছে বিটা কণা, একটি ইলেকট্রন বেরিয়ে চলে যায়। ঠিক আছে, তো ইলেকট্রন যদি বেরিয়ে চলে যায় আর সেখানে কি হয়, একটি নিউট্রন প্রোটনে পরিণত হয়। ঠিক আছে, তো এখানেও কি হবে, একটি আমার বেড়ে যাবে, কি বলে, আমার অ্যাটমিক সংখ্যা, অ্যাটমিক ক্রমাঙ্ক বেড়ে যাবে, কিন্তু ভর সংখ্যা একই থেকে যাবে। তো আগের কণার একটি নিউট্রন, মেন যে মৌল আছে প্রাথমিক মৌলের একটি নিউট্রন প্রোটনে পরিণত হয়, তার মানে আমার অ্যাটমিক পরমাণু ক্রমাঙ্কের বৃদ্ধি হয়, কিন্তু ভর সংখ্যা একই থেকে যায়।